নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি মিলি। শুরু করছি নিউজ টুডে, আর শুরুতে চোখ রাখবো আজকের হেডলাইন্সে। খসড়া তালিকা শুনানি পর্বে কেন্দ্রীয় নিরাপত্তা আধিকারিকদের, রাজ্য সিইও দপ্তর ও তার আধিকারিকদের নিরাপত্তার দায়িত্ব তুলে দেওয়া হলো কেন্দ্রীয় বাহিনীর হাতে। নতুন বছরের শুরুতে রাজধানীর পরিবহন ব্যবস্থায় বড় পরিবর্তন। 1 জানুয়ারি থেকে দিল্লিতে চালু হতে পারে ভারত ট্যাক্সি। অতিরিক্ত ভাড়ার চাপ থেকে কিছুটা স্বস্তি পেতে পারেন যাত্রীরা। কুয়াশার ভয়ানক স্পেল অব্যাহত, দৃশ্যমানতাও প্রায় শূন্যের কাছাকাছি। দুর্ঘটনা এড়াতে দিল্লি বিমানবন্দরের তরফে জারি অ্যাডভাইজারি। লোকসভায় পাস জি-রামজি বিল, প্রতিবাদে ওয়াকআউট বিরোধী সাংসদদের। পুরনো সংসদ ভবনের সামনে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে রাতভর ধর্ণা বিরোধীদের। উচ্চ প্রাথমিকে অতিরিক্ত শূন্যপদ মামলায় সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে চাকরি প্রার্থীরা। চলতি মাসের শুরুতেই 2022 সালে তৈরি করা অতিরিক্ত 1600 শূন্যপদ বাতিলের নির্দেশ দেন বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের একাধিক চাকরি প্রার্থীর। উচ্চ প্রাথমিকে অতিরিক্ত শূন্যপদ মামলায় সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে চাকরি প্রার্থীরা। চলতি মাসের শুরুতে 2022 সালে তৈরি করা অতিরিক্ত 1600 শূন্যপদ বাতিলের নির্দেশ দেন বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চ। এমনকি ওই পদে কোনো নিয়োগ করা যাবে না বলেও নির্দেশে জানান বিচারপতি বসু। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের একাধিক চাকরি প্রার্থীর। বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলা দায়ের হয়েছে। আদালত সূত্রে খবর, আগামী সপ্তাহে এই সংক্রান্ত মামলার শুনানিও হতে পারে। উচ্চ প্রাথমিকে শারীরশিক্ষা ও কর্মশিক্ষা নিয়োগ করতে চেয়ে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে রাজ্য। 1600 শূন্যপদ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়, যার মধ্যে কর্মশিক্ষায় 750টি এবং শারীরশিক্ষার জন্য 850টি অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়। এই সংক্রান্ত বিজ্ঞপ্তিও দেওয়া হয় রাজ্যের তরফে, আর তা চ্যালেঞ্জ করে মামলা হয় কলকাতা হাইকোর্টে। দুর্নীতির অভিযোগে আদালতের হস্তক্ষেপ চেয়ে মামলা দায়ের হয়। দীর্ঘ সময় ধরে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। শুনানি শেষে রাজ্যের তৈরি উচ্চ প্রাথমিকে অতিরিক্ত শূন্যপদ বাতিলের নির্দেশ দেন বিচারপতি বসু। শুধু তাই নয়, ওই পদে কোনো নিয়োগ করা যাবে না বলেও নির্দেশ দেয় আদালতের তরফ থেকে। সিঙ্গেল বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ করেই এদিন ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন প্যানেলে থাকা বেশ কয়েকজন চাকরি প্রার্থী। এখন দেখার মামলার গতি প্রকৃতি নতুন করে কোনো মোড় নেয় কিনা। হাই নিউজ নেটওয়ার্ক। রাজ্য সরকার ও শিক্ষা দফতরকে না জানিয়ে রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের বিএলও হিসেবে নিয়োগ করা হয়েছে। এই অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এসআইআর ঘিরে রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের টানাপোড়েন শুরু থেকেই প্রকাশ্যে। এবার সেই সংঘাত আরও তীব্র হল বিএলও নিয়োগকে কেন্দ্র করে। রাজ্য সরকার ও শিক্ষা দফতরকে না জানিয়ে রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের বিএলও হিসেবে নিয়োগ করা হয়েছে। এই অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তার দাবি, রাজ্যকে পাশ কাটিয়ে এভাবে কাজ করে ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করছে কমিশন। যদিও এই ব্যাপারে রাজ্যের সিইও বলেন, বিএলও নিয়োগে তো ইআরও স্তর থেকে হয়েছে এবং নিশ্চয়ই সেটা শিক্ষা দফতরকে জানিয়েই করা হয়েছে। এই আবহে সামনে চলে এসেছে মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন। আগামী 2 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে রাজ্যের মাধ্যমিক পরীক্ষা, চলবে 12 ফেব্রুয়ারি পর্যন্ত। ওই সময় কমিশনের কাজে শিক্ষকরা যুক্ত থাকলে পরীক্ষার ব্যবস্থাপনার মারাত্মক সমস্যা হতে পারে। এই আশঙ্কা জানিয়ে সম্প্রতি নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষার সময় শিক্ষকদের ভোটের কাজ থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানানো হয়েছে ওই চিঠিতে। পর্ষদের সেই অবস্থানকে পূর্ণ সমর্থন জানিয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বলেন, এটা ক্ষমতাকে কুক্ষিগত করার মানসিকতা, রাজ্য সরকারকে এড়িয়ে চলা হচ্ছে। তার অভিযোগ, পশ্চিমবঙ্গের শিক্ষকরা স্থায়ী কর্মী, তাদের বেতন ও পেনশন সুরক্ষিত, কিন্তু অন্য অনেক রাজ্যে চুক্তিভিত্তিক শিক্ষক দিয়ে ভোটের কাজ চালানো হয়। সেই কারণেই পরিকল্পিতভাবে পশ্চিমবঙ্গে শিক্ষা দফতরকে পাশ কাটিয়ে কমিশনের কাজ করিয়ে নিচ্ছে বলে দাবি ব্রাত্য বসুর। মধ্যশিক্ষা পর্ষদের চিঠিতে পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। এইবার রাজ্যে মোট 2682টি পরীক্ষা কেন্দ্র থাকছে।
এই বিপুল পরীক্ষা ব্যবস্থা সামলাতে প্রয়োজন প্রায় 1 লক্ষ শিক্ষক ও শিক্ষাকর্মী, পরিদর্শক, ভেন্যু সুপারভাইজার ও ইনচার্জ হিসেবে। ফলে ওই শিক্ষক সংখ্যার সঙ্গে সামঞ্জস্য রেখে এসআইআর প্রক্রিয়া চালানোর আবেদন জানানো হয়েছে কমিশনকে। পাশাপাশি যারা পরীক্ষার সরাসরি দায়িত্বে থাকবেন তাদের ভোট সংক্রান্ত সমস্ত কাজ থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধও করা হয়েছে। সব মিলিয়ে এসআইআর ঘিরে কমিশন বনাম রাজ্যের সংঘাত এবার পৌঁছালো মাধ্যমিক পরীক্ষার দোরগোড়ায়। প্রশাসনিক টানাপোড়েনে আজ যাতে পরীক্ষার্থীদের ওপর না পড়ে সেই দিকেই নজর সকলের। হাই নিউজ নেটওয়ার্ক। ভোটার তালিকা আরও নির্ভুল ও ত্রুটিমুক্ত করতে বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে চলতি এসআইআর প্রক্রিয়ার দ্বিতীয় পর্বে ইলেকটোরাল রোল মাইক্রো অবজারভার নিয়োগের প্রস্তাবে সম্মতি দিল কমিশন। এই মর্মে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি পাঠানো হয়েছে বলেই খবর। ভোটার তালিকাকে আরও নির্ভুল ও ত্রুটিমুক্ত করতে বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে চলতি এসআইআর প্রক্রিয়ার দ্বিতীয় পর্বে ইলেকটোরাল রোল মাইক্রো অবজারভার নিয়োগের প্রস্তাবে সম্মতি দিল কমিশন। শুক্রবার এই মর্মে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিককে চিঠি পাঠানো হয়েছে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, সংবিধানের 324-এর 6 অনুচ্ছেদ এবং ম্যানুয়াল অন ইলেকটোরাল রোলসের বিধি মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাইক্রো অবজারভার নিয়োগের ক্ষমতা সরাসরি রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের হাতে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, বৃহস্পতিবার সিইওর দফতরে নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনী নিয়োগ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি দিয়েছিল কমিশন। তারপর শুক্রবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কারা হবেন মাইক্রো অবজারভার? কেন্দ্রীয় সরকারের গ্রুপ বি বা তার ঊর্ধ্বতন কর্মী, মূলত কেন্দ্রীয় পিএসইউ অর্থাৎ পাবলিক সেক্টর আন্ডারটেকিং এবং ন্যাশনালাইজড ব্যাংক এমপ্লয়ীদের থেকে এই মাইক্রো রোল অবজারভার নিয়োগ করতে হবে বলে সিইওকে চিঠিতে জানানো হয়েছে। এই বিষয়কে উল্লেখ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একাধিক শুনানি পর্বের জন্য মাইক্রো রোল অবজারভার নিয়োগের দাবিও জানিয়েছিলেন। তিনি এটাও দাবি জানিয়েছিলেন যে মাইক্রো রোল অবজারভার যেন কেন্দ্র সরকারের কর্মীদের থেকে নেওয়া হয়। এক্ষেত্রে সেই দুটি দাবি মেনে নেওয়া হয়েছে বলে খবর। কি হবে তাদের দায়িত্বে? প্রথমত, ভোটার তালিকা তৈরির প্রতিটি ধাপে নজরদারি। দ্বিতীয়ত, বিএলওদের ডিজিটাইজ করা এনুমারেশন ফর্ম যাচাই। তৃতীয়ত, জন্ম ও মৃত্যুর নথির সঙ্গে ভোটার তালিকার তুলনা। চতুর্থত, দাবি ও আপত্তির ক্ষেত্রে জমা পড়া নথির পরীক্ষা। পঞ্চম, শুনানি প্রক্রিয়ার পর্যবেক্ষণ। ষষ্ঠ, ত্রুটি বা অসঙ্গতির চিহ্নিত করা। সপ্তম, পরিসংখ্যানগত বিশ্লেষণে নির্বাচনী অবজারভারদের সহায়তা করা। এছাড়াও সিইও বা বিশেষ নির্বাচনী অফিসারদের যে কোনো অতিরিক্ত কাজ দিতে পারবেন। জেলা নির্বাচন আধিকারিকরা মাইক্রো অবজারভারদের জন্য লজিস্টিক ও নিরাপত্তার ব্যবস্থা করবেন। কাজের সময় তারা শুধুমাত্র ভোটার তালিকা সংশোধনের কাজেই যুক্ত থাকবেন না এবং এই সময় তাদের অনুপস্থিতি নিজ নিজ দফতরের অন ডিউটি হিসেবেই গণ্য হবে। চূড়ান্ত তালিকা প্রকাশ পর্যন্ত এই মাইক্রো অবজারভার কাজ করবেন। এই সময়ের জন্য তাদের 30,000 টাকা এককালীন পারিশ্রমিক দেওয়া হবে, যা সংশ্লিষ্ট আধিকারিকদের নিজস্ব ক্যাডার থেকেই বহন করা হবে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে ঘিরে প্রশাসনিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। ভোটার তালিকার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বাড়তে এটি যে বড় পদক্ষেপ তা মানছে রাজনৈতিক ও প্রশাসনিক বিশেষজ্ঞদের একাংশ। প্রসঙ্গত, এখনো পর্যন্ত সিইওর দপ্তর স্থির করে উঠতে পারেনি মোট কতগুলো জায়গায় শুনানি হবে। মূলত যতগুলো জায়গায় যতগুলো রুম শুনানি হবে সেই হিসেবে প্রতি রুমে একজন করে মাইক্রো রোল অবজারভার নিয়োগ করতে হবে। সিইও দপ্তর সূত্রে খবর, এই বিষয়টি তারা খুব শীঘ্রই স্থির করে ফেলবে। হাই নিউজ নেটওয়ার্ক। প্রকাশিত হয়েছে খসড়া তালিকা, পরের সপ্তাহে শুনানির সম্ভাবনা। খসড়া ভোটার তালিকায় শুনানি পর্বে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর ও তার আধিকারিকের নিরাপত্তার দায়িত্ব তুলে দেওয়া হলো কেন্দ্র বাহিনীর হাতে। রাজ্য জুড়ে শুরু হতে চলা খসড়া ভোটার তালিকার শুনানি পর্বে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর ও তার আধিকারিকদের নিরাপত্তার দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর হাতে। কমিশন সূত্রে খবর, বৃহস্পতিবারই জাতীয় নির্বাচন কমিশন এক নির্দেশে জানিয়ে দিয়েছে, সিইও ও দপ্তরের নিরাপত্তার দায়িত্ব কলকাতা পুলিশের বদলে তুলে দেওয়া হচ্ছে কেন্দ্রীয় আধা সেনা বাহিনীর হাতে।
সিইও সহ দপ্তরের আধিকারিকেরাও আধা সেনা জওয়ানদের নিরাপত্তা পাবেন। রাজ্যে পাঠানো নিযুক্ত কেন্দ্রীয় বিশেষ রোল অবজারভার এবং 17 জন রোল অবজারভাররাও শুনানি পর্বে জেলায় গেলে কেন্দ্রীয় আধা সেনা বাহিনীর নিরাপত্তা পাবেন বলে খবর কমিশন সূত্রে। এসবের মধ্যেই সময় যত গড়াচ্ছে ততই বেরিয়ে আসছে খসড়া তালিকায় একের পর এক গলদ। চণ্ডীতলা বিধানসভা কেন্দ্রর ডানকুনি, মাটিকাড়া, নকশালবাড়ি এবং কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে 4 জন জীবিত ভোটারকে মৃত দেখানোর পর বৃহস্পতিবার আরও 3 জীবিত ভোটারকে মৃত দেখানোর নিদর্শন প্রকাশ্যে এসেছে। পাশাপাশি আসাম থেকে এনআরসির নোটিশ পাওয়া আলিপুরদুয়ারের বাসিন্দা অঞ্জলি শীলের নামও জলজল করতে দেখা গিয়েছে এ রাজ্যের খসড়া ভোটার তালিকায়। যতই টাইপিং মিস্টেক বিষয়টিকে লঘু করার চেষ্টা করুক নির্বাচন কমিশন, খসড়া ভোটার তালিকার বিশ্বাসযোগ্যতা নিয়ে আম জনতার অবিশ্বাস ক্রমশ গাঢ় হচ্ছে বলেই ওয়াকিবহল মহলের ধারণা। আর এই অবিশ্বাসের আবহেই আগামী সপ্তাহ থেকে শুরু হতে চলেছে খসড়া তালিকায় নাম থাকা বিপুল সংখ্যক রাজ্যবাসীর বৈধতা যাচাই করার শুনানি পর্ব, যা নিয়ে নতুন করে আতঙ্ক বইছে রাজ্য জুড়ে। বাড়ছে মহিলা পুরুষ নির্বিশেষে প্রান্তিক মানুষের ক্ষোভও। দক্ষিণ 24 পরগনার ফলতায় এসআইআর এর কাজ খতিয়ে দেখতে গিয়ে বিক্ষোভের মুখে পড়া কমিশনের রোল পর্যবেক্ষক সি মুরুগান যে ক্ষোভের সম্মুখ আজ পেয়েছিলেন। তারপরে নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী চেয়ে বাংলায় নিযুক্ত কমিশনের অবজারভাররা দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিলেন বলে কমিশন সূত্রে খবর। আর তারই ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব অনিল সুব্রমণিয়ামকে চিঠি পাঠান জাতীয় নির্বাচন কমিশনের সচিব সুজিত কুমার মিশ্র। চিঠিতে বলা হয়, পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ার মাঝ পর্বে গত 24 ও 25 নভেম্বর ওই রাজ্যের সিইও কার্যালয়ের সামনে কিছু বিএলও এবং রাজনৈতিক দলের কর্মীদের ঘেরাওয়ের কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি এবং কার্যালয়ের আধিকারিক ও কর্মীদের নিরাপত্তার ক্ষেত্রে বড় ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আসন্ন বিধানসভা ভোটের আবহে এই জাতীয় ঘটনা ফের ঘটার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর এই কারণেই সিইও কার্যালয়ে অবিলম্বে 24 ঘন্টার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক। হাই নিউজ নেটওয়ার্ক। দ্বিতীয় বৈঠকের পরেও চিংড়িঘাটা মেট্রো নিয়ে কাটেনি জট। আগামী সোমবার এই সংক্রান্ত মামলার শুনানি। সেদিনই রাজ্যকে তা জানাতে নির্দেশ ডিভিশন বেঞ্চের। দীর্ঘ সময় ধরে চলা চিংড়িঘাটা মেট্রোর জট কি তবে কাটবে? দ্বিতীয় বৈঠকের পরেও চিংড়িঘাটা মেট্রো নিয়ে কাটেনি জট। এই অবস্থায় আগামী মাসে অর্থাৎ জানুয়ারিতে ট্রাফিক নিয়ন্ত্রণ সম্ভব কিনা তা রাজ্যকে জানাতে নির্দেশ কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির। আগামী সোমবার এই সংক্রান্ত মামলার শুনানি রয়েছে। সেই দিনেই রাজ্যকে জানাতে নির্দেশ ডিভিশন বেঞ্চের। এখন দেখার দীর্ঘ সময় ধরে চলা চিংড়িঘাটা মেট্রোর জট কাটবে কিনা। নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত মেট্রো লাইন সম্প্রসারণ করা হচ্ছে, কিন্তু চিংড়িঘাটায় আটকে আছে কাজ অসম্পূর্ণ রয়েছে মাত্র 366 মিটার। ট্রাফিক ব্লক করে সেই কাজ করবে মেট্রো, আর তা করতেই আদালতে চলছে মামলা। অভিযোগ, এই কাজ করার জন্য অনুমতি দেওয়া হচ্ছে না। এই নিয়ে একাধিকবার রাজ্য, কেন্দ্র, নির্মাণকারী সংস্থা, আরভিএনএল সহ একাধিক দফতরের সঙ্গে বৈঠক হয়েছে। এমনকি হাইকোর্টের নির্দেশে গত 17 ডিসেম্বর দ্বিতীয়বারের জন্য বৈঠকে বসেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। এরপরেও জট কাটেনি। শুক্রবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। শুনানিতে নির্মাণকারী সংস্থা আরভিএনএল শুক্রবার আদালতে অভিযোগ করে জানায়, পুলিশ জানিয়েছে 2026 সালের ফেব্রুয়ারি মাসের কোনো এক সময় ট্রাফিক নিয়ন্ত্রণ করা যেতে পারে, কিন্তু মাত্র 3 দিন রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত ট্রাফিক নিয়ন্ত্রণ করলেই কাজ শেষ হয়ে যাবে বলে আদালতের দাবি। যদিও এক্ষেত্রে শুক্রবার রাজ্যের পাল্টা যুক্তি ছিল, দশকের পর দশক ধরে চলছে কাজ, ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে আরভিএনএল এর সমস্যা কোথায়। যদিও রাজ্যের এই যুক্তি খারিজ করে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বেঞ্চ স্পষ্ট নির্দেশ দেয়, জানুয়ারি মাসে ট্রাফিক নিয়ন্ত্রণ সম্ভব কিনা তা রাজ্যকে সোমবার জানাতে হবে। এখন দেখার এই বিষয়ে রাজ্য হাইকোর্টকে কি রিপোর্ট দেয়। হাই নিউজ নেটওয়ার্ক। জ্বলছে পদ্মা পার। চিকেন স্নেকের সুরক্ষায় আরও তৎপর বিএসএফ।
ড্রোন, থার্মাল ক্যামেরায় চলছে নজরদারি। নিরাপত্তার বলয় মুড়ে ফেলা হয়েছে দীর্ঘ সীমান্ত সংলগ্ন প্রতিটি জনপদ। নতুন করে উত্তপ্ত বাংলাদেশ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদের মৃত্যুর পর সেই উত্তেজনা অগ্নিগর্ভ আকার নেয়। বাংলাদেশের প্রথম শ্রেণীর একাধিক অফিসে অগ্নিসংযোগ থেকে শুরু করে মধ্যরাতে গুড়িয়ে দেওয়া হয় বঙ্গবন্ধুর বাড়িও। নতুন করে বাংলাদেশে অশান্তির এই ঘটনায় কড়া নজর রাখছে দিল্লি। শুধু তাই নয়, অশান্তির আজ যাতে কোনোভাবেই বাংলায় এসে না পড়তে পারে সেই জন্য সতর্ক সীমান্তরক্ষী বাহিনী। বিশেষ করে চিকেন স্নেকের সুরক্ষায় কোনো খামতি রাখা হচ্ছে না। চরম অরাজক পরিস্থিতির জেরে বৃহস্পতিবার রাত থেকেই ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় আরও কড়া নজরদারি শুরু হয়েছে। কার্যত নিরাপত্তা বলয় মুড়ে ফেলা হয়েছে দীর্ঘ সীমান্ত সংলগ্ন প্রতিটি জনপদ। থার্মাল ক্যামেরা, নাইট ভিশন ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের সাহায্যে চলছে নজরদারি। কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, উত্তরে কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, 2 দিনাজপুর এবং মালদা মিলিয়ে 6 জেলায় প্রায় 1400 কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে। এর মধ্যে 195 কিলোমিটার সীমান্তে নদী, জমির সমস্যার জন্য কাটা তারের বেড়া নেই। আবার নদীর পাড়ে কাটাতার ফেলা থাকলেও তাতে নিরাপত্তা পুরোপুরি সুনিশ্চিত হয়নি। ওই এলাকায় সীমান্তরক্ষী বাহিনীর টহল বাড়ানো হয়েছে। সবচেয়ে বেশি সীমান্ত রয়েছে কোচবিহার জেলায় 550 কিলোমিটার। এরপর দক্ষিণ দিনাজপুর 250 কিলোমিটার, উত্তর দিনাজপুরে রয়েছে 227 কিলোমিটার। এই বিরাট সীমান্তের 2 দিনাজপুর এবং মালদার অধীনে থাকা প্রায় 700 কিলোমিটার এবং কোচবিহারের 550 কিলোমিটার সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইতিমধ্যে 22 কিলোমিটার প্রশস্ত চিকেন স্নেক নামে পরিচিত শিলিগুড়ি করিডোর রক্ষায় বাংলাদেশ সীমান্তের পাশে অসমের ধুবড়ি সংলগ্ন বামুনি, বিহারের কিষানগঞ্জ এবং উত্তর দিনাজপুরের চোপড়া এলাকায় গড়ে ওঠা 3টি সামরিক ঘাঁটিকে সতর্ক করা হয়েছে। চিকেন স্নেক ঘিরে রয়েছে নেপাল, ভুটান, বাংলাদেশ ও চীন। ভৌগোলিক অবস্থানগত কারণে এলাকাটি অত্যন্তই সংবেদনশীল। হাসিনা দেশ ছাড়ার পর থেকে এখানে সামরিক বাহিনীর তৎপরতাও বেড়েছে। এই এলাকার নিরাপত্তার দায়িত্বে রয়েছে ভারতীয় সেনার ত্রিশক্তি কর্পস। বৃহস্পতিবার রাত থেকে ওই ইউনিটের তৎপরতা বেড়েছে। অবশ্য আগে থেকেই হাসিমারা বায়ুসেনা ঘাঁটিতে মোতায়েন রাখা হয়েছে রাফাল যুদ্ধবিমান, বিভিন্ন মিগ ভ্যারিয়েন্ট ও ব্রহ্মস ক্ষেপণাস্ত্র। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, যে কোনো পরিস্থিতিতে মোকাবিলায় সেখানেও বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। গগনযান মিশনের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হওয়ার পথে। আত্মনির্ভর ভারতের প্রথম মনুষ্যবাহী মহাকাশযান মিশন সম্পর্কে বৃহস্পতিবার বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং সংসদে এমনটাই জানিয়েছেন। লক্ষ্য 2027 থেকে 28-এর মধ্যেই G1 মিশনকে সফল করার লক্ষ্যে ভারত। গগনযান মিশনের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হওয়ার পথে। আত্মনির্ভর ভারতের প্রথম মনুষ্যবাহী মহাকাশযান মিশন সম্পর্কে বৃহস্পতিবার বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং সংসদে এমনটাই জানিয়েছেন। লক্ষ্য 2027 থেকে 28-এর মধ্যে G1 মিশনকে সফল করা। এই অভিযানকে 2035 সালের মধ্যে ভারতীয় অন্তরিক্ষ স্টেশন স্থাপনের লক্ষ্যে বড়সড় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, ইসরোর তরফে গগনযানের জন্য প্রয়োজনীয় কঠিন পরীক্ষা সম্পন্ন হয়ে গিয়েছে। GSLV Mk3 এর একটি উন্নত সংস্করণ HLV-M3 সেটাই গগনযানে ব্যবহার করা হচ্ছে। আর তাই উড়ানের আগে এর প্রপালশনের উৎপাদন ও কাঠামোগত অংশগুলি নিরাপত্তা ও নির্ভরযোগ্যতার মান পূরণের পরীক্ষাগুলিতে উত্তীর্ণ হয়েছে। বাকি পরীক্ষাগুলি সফল হয়েছে। এমনকি ক্রু এসকেপ সিস্টেম তথা CESO সংক্রান্ত পরীক্ষাও হয়ে গিয়েছে। ওই ব্যবস্থায় মহাকাশযানের কোনো সমস্যা হলে মহাকাশচারীদের দ্রুত প্যারাশুটের সহায়তায় সেখান থেকে বের করে দেওয়া হয়। সেই পরীক্ষাও সম্পূর্ণ সফল। আগেই জানা গিয়েছিল, মহাকাশচারীদের জন্য এই ইঞ্জিন প্রস্তুত কিনা তা খতিয়ে দেখতে 14,000 সেকেন্ড ধরে এটি চালানো হয়েছে। সফলভাবে ফুল মার্কস নিয়ে পরীক্ষায় পাশ করেছে ইঞ্জিনটি, যার অর্থ ইসরো এখন মহাকাশচারীদের জন্য নিরাপদ মহাকাশযান প্রস্তুত করতে সক্ষম। উল্লেখ্য, গগনযান মিশন হল ভারতের প্রথম মানব মহাকাশযান মিশন। এর লক্ষ্য মহাকাশে ভারতের তরফে নভশ্চর পাঠানোর পাশাপাশি মহাশূন্যে নিজস্ব স্পেস সেন্টার তৈরি করা। সেই লক্ষ্য ইতিমধ্যেই আন্তর্জাতিক স্পেস স্টেশনে গিয়েছিলেন শুভাংশু শুক্লা।
এই গগনযান মিশনে রয়েছে একাধিক ধাপ। সবকিছুই সফলভাবে সম্পন্ন হলে আমেরিকা, রাশিয়া ও চীনের পর মহাকাশ প্রযুক্তিতে বিশ্বের চতুর্থ দেশ হয়ে উঠবে ভারত। হাই নিউজ নেটওয়ার্ক। কুয়াশার ভয়ানক স্পেল অব্যাহত। গত কয়েকদিনের মতোই শুক্রবার সকালেও রাজধানীর ঘুম ভাঙল ঘন কুয়াশার চাদরে ঢেকে। দৃশ্যমানতাও প্রায় শূন্যের কাছাকাছি। আর এই পরিস্থিতিতে দুর্ঘটনা এড়াতে দিল্লি বিমানবন্দরের তরফে একটি অ্যাডভাইজারি প্রকাশ করা হয়েছে বলেই খবর। কুয়াশায় ভয়ানক স্পেল অব্যাহত। গত কয়েকদিনের মতোই শুক্রবার সকালেও রাজধানীর ঘুম ভাঙল ঘন কুয়াশার চাদরে ঢেকে। দৃশ্যমানতা প্রায় শূন্যের কাছাকাছি। এই পরিস্থিতিতে দুর্ঘটনা এড়াতে দিল্লি বিমানবন্দরের তরফে একটি অ্যাডভাইজারি প্রকাশ করা হয়েছে। কুয়াশা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে বিমান চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলে জানানো হয়েছে ওই অ্যাডভাইজারিতে। রাজধানী দিল্লি, নয়ডা এবং গাজিয়াবাদে দৃশ্যমানতা পৌঁছেছে 100 মিটারের নিচে। মৌসুম ভবনের তরফে ওই এলাকাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে গত কয়েকদিনে সামান্য ভালো থাকার পরেও ফের অতি খারাপ দিল্লির বাতাস। শুক্রবার সকালের আপডেট অনুযায়ী দিল্লির গড় AQI 387। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের হিসেবে এই মান অতি খারাপ বা ভেরি পোর ক্যাটাগরিতে পড়ে। দিল্লির 39টি মনিটরিং স্টেশনের মধ্যে 14টিতে AQI ছাড়িয়েছে 400-র গণ্ডি। আনন্দ বিহারে AQI 437, অশোক বিহারে AQI 391, চাঁদনি চক 386, দ্বারকা সেক্টরে 8 থেকে 420, ইনকাম ট্যাক্স অফিসে 409, জাহাঙ্গীরপুরি 399, রোহিণীতে 396, ওয়াজিরপুরে 404। দিল্লির পাশাপাশি এই অবস্থা উত্তরপ্রদেশেরও বেশ কিছু জায়গায়। সম্প্রতি ঘন কুয়াশার কারণে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে একাধিক দুর্ঘটনাও ঘটেছে। তা মাথায় রেখেই আবারও দুর্ঘটনা এড়াতে বিশেষত সকালের দিকে গাড়ির গতিবেগ বেঁধে দিয়েছে সরকার। সেই গতিবেগের থেকে বেশি জোর গাড়ি চালালেই জরিমানা দিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী রবিবার পর্যন্ত এমনই দিল্লির আবহাওয়া থাকছে। বৃহস্পতিবার দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল 20.1 ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমের মধ্যে সবচেয়ে কম। আগামী কয়েকদিন বিশেষ পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে দেশের আবহাওয়া দপ্তর। হাই নিউজ নেটওয়ার্ক। নতুন বছরের শুরুতেই রাজধানীর পরিবহন ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে চলেছে। 1 জানুয়ারি থেকে দিল্লিতে চালু হতে পারে ভারত ট্যাক্সি, যা কিনা হতে চলেছে দেশের প্রথম কোঅপারেটিভ ভিত্তিক ট্যাক্সি পরিষেবা। এই পরিষেবা চালু হলে অতিরিক্ত ভাড়ার চাপ থেকে কিছুটা স্বস্তি পেতে পারেন যাত্রীরা। নতুন বছরের শুরুতেই রাজধানীর পরিবহন ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে চলেছে। 1 জানুয়ারি থেকে দিল্লিতে চালু হতে পারে ভারত ট্যাক্সি, যা কিনা হতে চলেছে দেশের প্রথম কোঅপারেটিভ ভিত্তিক ট্যাক্সি পরিষেবা। বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী এই পরিষেবা চালু হলে পিক আওয়ারে উবের, ওলা বা র্যাপিডোর মতো অ্যাপ ক্যাব সংস্থাগুলির অতিরিক্ত ভাড়ার চাপ থেকে কিছুটা স্বস্তি পেতে পারেন যাত্রীরা। রিপোর্ট অনুযায়ী ভারত ট্যাক্সি সম্পূর্ণ জিরো কমিশন মডেলে চলবে এবং এটি পরিচালনা করবে সহকার ট্যাক্সি কোঅপারেটিভ লিমিটেড। এই পরিষেবার জন্য একটি আলাদা মোবাইল অ্যাপ থাকবে, যা অ্যান্ড্রয়েড ও iOS দুটি প্ল্যাটফর্মেই পাওয়া যাবে। ভারত ট্যাক্সি অ্যাপের মাধ্যমে যাত্রীরা গাড়ি, অটোরিকশা ও 2 হুইলার 3 ধরনের যানে বুক করতে পারবেন। ব্যবহারকারীদের মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এক সর্বভারতীয় সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী সহকার ট্যাক্সি কোঅপারেটিভ লিমিটেডের চেয়ারম্যান জয়ন্ত মেহতা জানিয়েছেন, ইতিমধ্যে 51,000-এর বেশি চালক এই অ্যাপে রেজিস্ট্রেশন করেছেন। ভারত ট্যাক্সি অ্যাপে থাকবে স্বচ্ছ আনুমানিক ভাড়া কাঠামো। সংস্থার লক্ষ্য, যাত্রীদের যেন শেষ মুহূর্তে ভাড়া বেড়ে যাওয়ার সমস্যায় পড়তে না হয়। এই অ্যাপের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে একাধিক ভাষায় ব্যবহারযোগ্য ইন্টারফেস, সহজ বুকিং প্রক্রিয়া, 24 ঘন্টার কাস্টমার সাপোর্ট। পুরো প্ল্যাটফর্মটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে যাত্রীদের ভোগান্তি কমে এবং পরিষেবার নির্ভরযোগ্যতা বাড়ে। যাত্রীদের নিরাপত্তার দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে বলে দাবি সংস্থার। প্ল্যাটফর্মে যুক্ত সুরক্ষা ব্যবস্থাগুলির মধ্যে রয়েছে যাচাই করা চালকদেরই অ্যাপে অন্তর্ভুক্ত করা, দিল্লি পুলিশ ও অন্যান্য সংস্থার সঙ্গে কোলাবোরেশন, যাত্রাপথের সমস্ত তথ্য বিশ্বস্ত পরিচিতদের সঙ্গে শেয়ার করার সুবিধা। ভারত ট্যাক্সির আরও একটি বড় বৈশিষ্ট্য হল এর ড্রাইভার অন্ড কোঅপারেটিভ মডেল।
এই ব্যবস্থায় চালকরাই পরিষেবার মূল অংশীদার। রিপোর্ট অনুযায়ী চালকরা তাদের যাত্রা ভাড়ার ৮০% পর্যন্ত সরাসরি পেতে পারেন। পেমেন্ট হবে একটি মাসিক ক্রেডিট সিস্টেমের মাধ্যমে, যা চালকদের আয় আরও স্থিতিশীল করতে সাহায্য করবে। সংস্থার দাবি, এই মডেলের ফলে চালকদের কাজের পরিবেশ উন্নত হবে এবং দীর্ঘমেয়াদে লাভবান হবেন তারাই। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।